সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। আমেরিকা যখন জামাতকে চায় তখন বুঝতে হবে গ্রেট ব্রিটেনও জামাত চায়। আমেরিকা যখন জামাতকে চায় তখন ইউরোপিয়ান ইউনিয়ন সহ পুরো পশ্চিমা দুনিয়া, পুরো পশ্চিমা পরাশক্তি বাংলাদেশে জামায়াত ইসলামীকে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। এমনকি বর্তমান সময়ে চায়নার মতো মুসলিম বিদ্বেষী নাস্তিক্যবাদী দেশও বাংলাদেশে ইসলামের নামে উগ্রবাদী কায়েম করতে যাওয়া জামায়াত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বিশ্বের পরাশক্তি জামায়াতের পেছনে দাঁড়িয়েছে। জামাত খুব খুশি। জামাত নেতাদের গলার আওয়াজ এবং আত্মবিশ্বাস দুটোই বেড়েছে। যেই দল বাংলাদেশের স্বাধীনতার পর থেকে গুপ্ত রাজনৈতিক দলের মতো কাজ করেছে, যেই জামাত শিবির সবসময় দৌড়ের উপর ছিল, যেই দলের নেতাকর্মীরা কখনো সাহস করে নিজেদের রাজনীতির পরিচয় দিতে পারত না, তারা এখন মূলধারার রাজনীতিবিদদের রাজনৈতিক দুর্বলতার জন্য আর পশ্চিমা পরাশক্তির হয়ে বাংলাদেশে উগ্রবাদ কায়েমের জন্য বুক ফুলিয়ে মাঠে নেমেছে। জামাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করেছে। খুব সাবধান হয়ে কথা বলবেন। এখন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আমেরিকা কেন জামাতকে চায়? এর উত্তর খুব কঠিন নয়, কারণ সবাই জানে আমেরিকা যখন কাউকে সাপোর্ট দেয়, কাউকে ক্ষমতায় চায়, আমেরিকা এবং পশ্চিমা পরাশক্তি যখন কাউকে বন্ধু বানায়, তখন এর পেছনে কয়েক স্তরের কারণ থাকে। এর পেছনে অনেক দূরদর্শী পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা কখনো কখনো শত বছরের পরিকল্পনা হয়। পশ্চিমা দেশগুলোর সরকার বদল হলেও তাদের ফরেন পলিসি বদলায় না। সেই কারণে বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় আমেরিকা জামাতকে চায়। অনুতপ্ত কিনা যে মুক্তিযুদ্ধের সময় আপনার বিরুদ্ধে যে অভিযোগের কথা বলা হয়েছে? আমি তো বললাম যে এই সবগুলি অভিযোগ নয়, অপবাদ। আমার বিরুদ্ধে এমন কোনো অভিযোগ প্রমাণ করতে পারবে না মানবতা বিরোধী কোনো কাজ আমি করেছি, জনগণের কাছে ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ করেছি। আমেরিকান পলিসি হচ্ছে কোনো দেশকে ধ্বংস করার জন্য আমেরিকা সব সময় সেই দেশের একটি বিশ্বাসঘাতক দল, গোষ্ঠী বা ব্যক্তিকে চিহ্নিত করে, যা তারা করেছে জাপান, ভিয়েতনাম, ইরাক, লিবিয়া, তিউনিশিয়া, সিরিয়া, ইজিপ্ট এবং আফগানিস্তান, ইউক্রেন সহ আরো বহু দেশে। আর আমেরিকার কাছে জামাত তো বিশ্বস্ত বেঈমান, পরীক্ষিত বিশ্বাসঘাতক, যেই দল নিজের দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে স্বীকার করেনি, যেই দল নিজ দেশের স্বাধীনতা যুদ্ধের সময় পশ্চিম পাকিস্তানের ঘাতকদের নিজ দেশের লক্ষ লক্ষ মানুষ হত্যায় সক্রিয়ভাবে সহায়তা করেছে, যেই দলের নেতারা দেশের বুদ্ধিজীবীদের তালিকা করে হত্যা করেছে, যারা নিজ দেশের লক্ষ লক্ষ মা বোনকে তুলে দিয়েছে পাকিস্তানি হানাদারদের বিছানায়, তাদের মতো স্কাউন্ডেলদেরকে আমেরিকা চাইবেই। জামায়াতে ইসলামের প্রসঙ্গ আসলেই আলোচনায় আসে 1971 সালে দলটির ভূমিকার কথা। সে সময় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানি সেনাদের সহযোগিতার জন্য জামায়াতের সহায়তায় মিলিশিয়া বাহিনী গঠন করা হয়। এসব মিলিশিয়া বাহিনীগুলোর বিরুদ্ধে রয়েছে খুন, ধর্ষণ, লুটপাট আর অগ্নিসংযোগের মতো অপরাধের নানা দালিলিক প্রমাণ। আমেরিকা 1971 সালের ব্যর্থতার প্রতিশোধ নিবেই নিবে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আমেরিকা সক্রিয়ভাবে বাংলাদেশের বিরোধিতা করেছে, পাকিস্তানকে সার্বিকভাবে সহযোগিতা দিয়েছে। পাকিস্তানিদেরকে যুদ্ধে সহায়তা দেওয়ার জন্য আমেরিকা যুদ্ধ বিমান আর অস্ত্র গোলাবারুদ ভর্তি সপ্ত নৌবহর পাঠিয়েছে বঙ্গোপসাগরে। একই সময়ে রাশিয়ার অষ্টম নৌবহরের মহড়ার কারণে আমেরিকা কিছুটা দমে যায়। তবে আমেরিকা সেই অপমান ভুলে যায়নি। সেই সময় আমেরিকা এবং পাকিস্তানের পক্ষ হয়ে দেশে দেশের মানুষ এবং দেশের স্বাধীনতা বিরোধিতা করেছে জামাত। কিন্তু দীর্ঘ সময়ের ব্যবধানে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং তাদের ক্রমাগত ব্যর্থতার কারণে এখন জামাত অনেকটা এগিয়ে গেছে। এখন বর্তমান বিশ্বের ভূ রাজনীতির বাস্তবতায় জামাত বাংলাদেশের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক, তাই জামাতকেই আমেরিকার জন্য খুব বেশি দরকার। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের শেষ স্বৈর শাসক শেখ হাসিনার পতন এবং পালায়নের পর এখন বাংলাদেশের রাজনীতির পানি ঘোলাটে। প্রায় 18 কোটি মানুষের দেশে শেখ হাসিনাকে রিপ্লেস করার জন্য একজন সৎ এবং দায়িত্বশীল রাজনীতিবিদকে পাওয়া যায়নি। হাজার হাজার রাজনীতিবিদ থাকার পরও দেশের দায়িত্ব দিতে হয়েছে 85 বছর বয়সী অত্যন্ত লোভী এবং সুদখোর মহাজনের হাতে। আমেরিকা সব সময় ঘোলা পানিতে মাছ শিকারের অপেক্ষায় থাকে। বিশ্বব্যাপী
প্রচলিত আছে আমেরিকা যার বন্ধু তার আর শত্রুর দরকার হয় না। সুপ্রিয় দর্শক, শত বছর ধরে আমেরিকা এবং ব্রিটেন কিভাবে মুসলিম বিশ্বকে ধ্বংস করেছে, এবার কিভাবে বাংলাদেশকে ধ্বংস করবে, এর একটি সংক্ষিপ্ত আলোচনা এবং প্রামাণ্য দলিল হচ্ছে এই ভিডিও। আমেরিকার জনপ্রিয় স্লোগান হচ্ছে আমেরিকা ফার্স্ট। যেখানে যাই ঘটুক, কে মরল কে বাঁচল, এতে তাদের কিচ্ছু আসে যায় না। আমেরিকার নেতাদের কাছে আমেরিকা ফার্স্ট। শত বছর ধরে সমগ্র বিশ্বের সকল অশান্তির মূল হচ্ছে আমেরিকা। ভারতের গোয়েন্দা সংস্থা র এবং ইসরায়েলের মোসাদের হাত থেকে রক্ষা হলেও সিআইএ এর যাদেরকে ধরবে তাদের কখনো আর রক্ষা হয় না। বিশ্বের বিভিন্ন গবেষণা এবং জরিপ অনুযায়ী পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা প্রধান 5টি দেশের মধ্যে 1 নম্বরে আছে আমেরিকা, পর্যায়ক্রমে রাশিয়া, চায়না, ইসরায়েল এবং পাকিস্তান। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে সর্বশেষ গাজার যুদ্ধ, প্রত্যক্ষ পরোক্ষভাবে সকল যুদ্ধে আমেরিকা জড়িত। মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার নামে শত বছর ধরে বিশ্বের সব থেকে বেশি মানুষ হত্যা অথবা হত্যায় মদদ দিয়েছে আমেরিকা। আমেরিকা সব সময় গোয়ার নির্বোধ, নিষ্ঠুর, নৃশংস হত্যাকারীদের পাশে থাকে। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে তাদের সুবিধা মোতাবেক ছারপোকা, উইপোকা, তেলাপোকাকে পাখি বানায়, উড়িয়ে দেয় ঊর্ধ্ব আকাশে। যখন সব কিছু তছনছ হয়ে যায় তখন সেই পাখিকে তারা রোস্ট বানিয়ে কুত্তাকে খাওয়ায়। ওসামা বিন লাদেন, সাদ্দাম হোসেন, হুসনে মুবারক, গাদ্দাফি, আসাদ, এদের কথা মনে আছে তো? এটি হচ্ছে আমেরিকার অন্যতম ফরেন পলিসি। For almost a century, the US has been present in the Middle East in one way or another. Over the decades, friends have become foes, enemies have become allies, and America often seems to be right in the middle of it all, in the foreign policies of other countries. কদিন আগে ভারতীয় গণমাধ্যম এই সময়ের একটি প্রতিবেদন অনুযায়ী যেই 5 কারণে আমেরিকা চায় জামাত বাংলাদেশের ক্ষমতায় আসুক, এর 1 নাম্বার হচ্ছে জামাতিরা উচ্চশিক্ষিত, বাণিজ্যিকভাবে সফল। 2 হচ্ছে তাদের আচরণ ভালো, তারা ভদ্র। এই যেমন ধরেন কথা বলার সময় মানুষের জামার বুতাম লাগিয়ে দেয়। 3 নাম্বার হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধিতা করার জন্য জামাত শাসক দলের হাতে নির্যাতিত হয়েছে, তাদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তারা মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছে। 4 নম্বরে হলো জামাত গণতন্ত্রে বিশ্বাস করে। আর 5 হচ্ছে জামাতিরা ইসলামী শক্তি ধারণ করলেও জামাত তালেবানের মতো পিছিয়ে পড়া নয়, বরং তারা প্রগতিশীল। যদিও এই প্রতিবেদনে জনৈক আমেরিকার কূটনীতিকের বরাত দিয়ে সংবাদ উপস্থাপন করা হলেও পত্রিকাটিতে কূটনৈতিকের নাম উল্লেখ করা হয়নি। এই সময়ের প্রতিবেদন নিয়ে বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় বিষয়টি প্রচারিত হয়েছে। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশের শাসন ক্ষমতায় জামাত ইসলামী আসুক। বহু দশক ধরে তাদের এই চাওয়া। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কেন জামাতকে চায় তার 5টি কারণও উল্লেখ করেছেন বাংলাদেশ নিয়ে কাজ করা মার্কিন এক কূটনীতিক। দর্শক, এই সময়ের প্রতিবেদন যদি সত্যি হয় তাহলে বলবো এই সত্যের পেছনে অনেক মিথ্যা লুকায়িত আছে। কারণ হচ্ছে আমেরিকা যা বিশ্বাস করে যে কোনোভাবে তারা সেই বিশ্বাস সমগ্র পৃথিবীকে বিশ্বাস করাতে বেশি সময় লাগে না। বিপদের কথা হচ্ছে প্রতিবেদনে বলা হচ্ছে জামাতিরা নাকি উচ্চশিক্ষিত, অথচ জামাত তো বহু দূরের কথা। বাংলাদেশের মানুষ যে সত্যিকার অর্থে উচ্চশিক্ষিত এই কথা তো স্বয়ং বাংলাদেশের মানুষই বিশ্বাস করে না। কারণ বাংলাদেশের সমস্যা তো তথাকথিত উচ্চশিক্ষা নয়। উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে তো কলেজ বিশ্ববিদ্যালয়ের অভাব নাই, বড় ডিগ্রি আর সার্টিফিকেটধারী মানুষের তো অভাব নাই বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের সমস্যা তো গুণগত শিক্ষা। জিপিএ 5 শিক্ষার্থীদের অনেকেই জানে না জিপিএ মানে কি। বাংলাদেশ সম্পর্কেও তাদের ধারণা কম। বাংলাদেশের শিক্ষার ব্যবস্থা এবং শিক্ষাদান পদ্ধতি এতই খারাপ যার কারণে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের 1000 সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বাংলাদেশের আছে মাত্র 8টি। অথচ যেখানে এত গরিব হওয়ার পরও পাকিস্তানের 48টি আর ভারতের 128টি। সেই ক্ষেত্রে বাংলাদেশের উচ্চশিক্ষা আর নিম্ন শিক্ষা বলতে আমেরিকার কূটনীতিক কি বোঝাতে চেয়েছেন? আজকে যদি বাংলাদেশ থেকে কয়েকটা মিশনারি স্কুল অ্যান্ড কলেজ সিদ্ধান্ত নেয় তারা বাংলাদেশে আর থাকবে না, বাংলাদেশের শিক্ষার মান পাতালে চলে যাবে।
দ্বিতীয়ত, জামাত শিবির তাদের কর্মী সমর্থকদের সেমিনার সভ্যেদারির নামে গভীর রাতে যেভাবে অস্ত্র প্রশিক্ষণ দেয়, সেই খবর আমেরিকা তো বহু দূরের আলাপ, বাংলাদেশের ৯৯% মানুষই জানে না। বাংলাদেশের মানুষের হাত পায়ের রগ কাটার অভিযোগ কাদের বিরুদ্ধে? বাংলাদেশে এই রক কাটার রাজনীতি, হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে। আজকে তারা ডিফেন্সিভ পজিশন আছে দেখে হয়তো তারা ওরকম রক্তের হোলি খেলা মেতে উঠছে না, কিন্তু তাদের যখন সময় থাকে, সুযোগ থাকে, তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়। তৃতীয় নম্বরে, আমেরিকার কূটনীতিক কি জামাতের বিরুদ্ধে শাসকদের মানবাধিকার লঙ্ঘনের যেই কথা বলেছেন সেটার সত্যতা অবশ্যই আছে। তবে 1971 সালে পাকিস্তান এবং জামায়াত ইসলামী যৌথভাবে বাংলাদেশের মানুষের উপর যে ধরনের নির্যাতন এবং গণহত্যা চালিয়েছে তা পৃথিবীর ইতিহাসে বিরল। আবার 1971 সালে জামায়াত ইসলামী এবং পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশিদের উপর যেই গণহত্যা, ধর্ষণ, অত্যাচার, নিপীড়ন করেছে তা নিয়ে আমেরিকা তখনও কিছু বলেনি, এখনো বলে না। তাহলে আমেরিকা কোন অধিকারে, কোন মুখে নির্যাতনের বিরুদ্ধে কথা বলবে? আর 4 নম্বর প্রশংসাপত্র অনুযায়ী আমেরিকার কূটনীতিকের কথা যদি সত্যি হয় তবে তো জামাতের রাজনীতিই থাকে না। কারণ জামাত তো গণতন্ত্র চাওয়ারই কথা নয়, জামাত তো আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, এবং এটি জামাত ইসলামীর গঠনতন্ত্রের অন্যতম ইশতেহার। তাহলে এখন গণতন্ত্র কবে থেকে আল্লাহর আইন হলো? জামাত শরিয়া আইনের বাহিরে কথা বললেই তারা তাগুতি, বিদাত এবং জাগতিক মানবরচিত শাসন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করলো। গণতন্ত্র কুফরি মতবাদ এভাবে পাইকারিভাবে বলা মোটেই ঠিক না। গণতন্ত্র মানে সহজভাবে এইটুকু যে সরকার গঠিত হবে জনগণের নির্বাচিত সরকার, কেউ গায়ের জোরে এসে গদিতে বসতে পারবে না। দেশের জনগণের রায় নিয়ে ক্ষমতায় বসতে হবে, আর সরকার পরিবর্তনও হবে জনগণের রায় অনুযায়ী। এইটা হচ্ছে গণতন্ত্র। কোরআনের নির্দেশনা হচ্ছে ইসলাম ধর্মের লেবাস পরে, ইসলামের কথা বলে গণতন্ত্র চাইলে তারা কাফের হয়ে যাবে। পবিত্র কোরআনের সূরা মায়দার 44 নং আয়াতের মূল বিষয় হলো, আল্লাহ বলেন, মানুষকে ভয় করো না, আমাকেই ভয় করো, আর আমার আয়াতকে নগণ্য মূল্যে বিক্রি করো না। যারা সুযোগ থাকার পরও এই ঐশী বিধান অনুযায়ী বিচার করে না তারা কাফের, জালিম এবং ফাসিক। এখন জামাত তাহলে কার ভয়ে, কোন লোভে শরিয়া আইনকে গণতন্ত্রের কাছে বিক্রি করলো? একটি সাস্টেইনেবল কন্টিনিউয়াস ডেমোক্রেসি এবং ডেমোক্রেটিক এনভায়রনমেন্টকে আমাদের নিশ্চিত করতে হবে। যদিও ক্ষমতার জন্য যে কোনো ধরনের পরিস্থিতিতে পাল্টি মারা জামাতের জন্য খুব কঠিন হবার কথা নয়। সর্বশেষ এবং 5 নম্বরে যে বিষয়টি তুলে ধরেছে আমেরিকার কূটনীতিক তা হচ্ছে, জামাত আফগানিস্তানের তালেবানদের মতো পিছিয়ে পড়া নয়। হায় রে ফিরিঙ্গি, আমেরিকার কূটনীতিক ঠিকই জানে জামাত ইসলামের ইসলাম হচ্ছে সালাফি ইসলাম, জামাত ইসলামের ইসলাম হচ্ছে ওয়াহাবি ইসলাম। বিশ্বব্যাপী ইসলামের নামে যে উগ্রবাদী সন্ত্রাস চলছে, জামাত ইসলাম হচ্ছে সেই উগ্রবাদী তরিকার ইসলামের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। যদিও আমেরিকান কূটনীতিক বুঝে বলুক বা না বুঝে বলুক, এখানে তিনি একটি কথা সত্যি বলেছেন, তা হচ্ছে জামাতি উগ্রবাদ তালেবানি উগ্রবাদের মতো উগ্রবাদ নয়। কারণ আফগানিস্তানের তালেবানি ইসলামের তরিকা হচ্ছে দারুল উলুম দেওবন্দের স্কুল অফ আইডিওলজি। তাদের ইসলামিক তরিকা জামায়াত ইসলামের তথাকথিত আধুনিক ইসলামের তরিকার সাথে অনেক ক্ষেত্রে মিলবে না, এটাই স্বাভাবিক। আর হেফাজতে ইসলামের আলেমরা তথাকথিত আধুনিক ইসলামের কথা না বললেও তারা ইসলামের নামে ভণ্ডামি করে না। হেফাজতে ইসলামের আলেমরা গণতন্ত্রের কাছে ইসলামকে বিক্রি করে না। জনগণের উপর, জনগণের মাধ্যমে জনগণের ক্ষমতা চলবে, অর্থাৎ যেই নিয়ম নীতিতে জনগণের শাসন চলবে, জনগণের আইন চলবে, এটাই গণতন্ত্র। সেখানে গণতন্ত্রে দেশের মালিক হবে জনগণ, আর তারা আইন করবে। আর আমরা বলি রাষ্ট্র, এটার মালিক হলো আল্লাহ। প্রতিষ্ঠাকাল থেকেই জামাতের ইসলামিক আইডিওলজি হচ্ছে সালাফি আইডিওলজি, জামাত ইসলামের আইডিওলজি হচ্ছে উগ্রবাদী ওহাবি আইডিওলজি। এই বিষয়টি বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষ না জানলেও আমেরিকা খুব ভালো করেই জানে। The United States, like Britain before it, has tended to support radical Islamism. Saudi Arabia is the center of radical Islamic extremism.
what he calls the Wahhabization. আমেরিকা জামায়াতে ইসলামীর উগ্রবাদী ইসলামের আদর্শ উদ্দেশ্য জেনে বুঝে সঠিক গোষ্ঠীকে চিহ্নিত করেছে। এদিকে এই বছরের জুলাই মাসে জামায়াতের আমির চুম্মা শফিকের চীন সফর আমেরিকার জন্য চিন্তার বিষয় হয়ে যায়। আমেরিকা তাদের সৃষ্ট, তাদের পোষা জামাতকে কখনোই চায়নার হাতে তুলে দিবে না। And China's going to control that whole situation. It should have been done through us. We could have had that done so easily. শেখ হাসিনা দেশ থেকে পালানোর পর থেকে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশের প্রতিনিধিরা এরই মধ্যে অন্তত 30 বার জামায়াতের সাথে মিটিং করেছে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়ায় সেই খবর আছে। আবার জামায়াতের সোশ্যাল মিডিয়া তারা গর্ব করে সেই সকল মিটিংয়ের ছবি এবং ভিডিও আপলোড করে রেখেছে। 1941 সালে জামাতের জন্ম হয়েছে আমেরিকার সহায়তায় ব্রিটিশদের হাতে। তারা তৎকালীন সৌদি আরবের ওহাবি উগ্রবাদের দোসর ভারতের ব্রিটিশদের দালাল আবুল আলা মওদুদীকে ব্যবহার করে লাহোরে জামায়াত ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেছে মুসলিম লীগকে ধ্বংস করার জন্য, মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের দাঁড় করানোর জন্য, মুসলমানদের জন্য আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার সৃষ্টির বিরোধিতা করার জন্য। সেই চেষ্টায় ফিরিঙ্গিরা ব্যর্থ হয়েছে মওদুদীও। পরে এই মওদুদীর পরামর্শে 1979 সালে বাংলাদেশে গোলাম আজমের নেতৃত্বে বাংলাদেশ জামায়াত ইসলামী প্রতিষ্ঠিত হয়। আমি আরো আগে সংগঠন করেছি বিভিন্ন, বললাম, কিন্তু এত নিখুঁত সাংগঠনিক কাঠামো আর কোথাও আমি দেখিনি। দুনিয়ার বড় বড় চিন্তাবিদরা মাওলানা মওদুদীকে এই যুগের শ্রেষ্ঠ চিন্তাবিদ বলে স্বীকার করেন। আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন এখন বিশ্বের পরাশক্তি। তাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের খবর আছে। বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। এই দল দুইটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। বাংলাদেশের স্বাধীনতায় আওয়ামী লীগ বিএনপির নেতাদের অবদানের কথা আমেরিকা জানে। সুতরাং এই দুটি দলকে দিয়ে তাদের কোনো লাভ হবে না। গত 54 বছরেও তারা বাংলাদেশের বড় কোনো কিছু করতে পারেনি। বাংলাদেশের গ্যাস উত্তোলন থেকে বিমান ঘাঁটি কোনো কিছুতেই বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আমেরিকাকে পাত্তা দেয়নি। তাই এবার 71-এর বিশ্বাসঘাতক দেশবিরোধী জামাতের হাতেই দেশকে তুলে দিতে চায় ইংরেজরা। যেমন সিরাজউদ্দৌলার বদলে মির্জাফরকে দিয়ে ভারতের সর্বনাশ করেছে, ঠিক সেইভাবে জামাতকে দিয়ে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে চাইবে। জামাতকে দিয়ে ভবিষ্যতে বাংলাদেশে যা খুশি তাই করিয়ে নিতে চাইবে। কারণ বিবেকবান মানুষকে দিয়ে অনেক খারাপ কাজ করানো যায় না। তাই আগামীর বাংলাদেশে আমেরিকার দরকার বিবেকহীন, বুদ্ধি প্রতিবন্ধী, ধর্মান্ধ জামাতকেই। জামাত ইসলামী যদি ক্ষমতায় গিয়ে আমেরিকার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়, তবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিণাম হবে ইরাক, লিবিয়া, সিরিয়া অথবা আফগানিস্তানের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।